হঠাৎ পুলিশ কন্ট্রোল রুম 999-এ সাদাত নামের এক ব্যক্তি ফোন করে জানায় তার বাসায় তার স্ত্রীর লাশ পড়ে আছে। মুহূর্তের মধ্যে পুরো ঘটনাটি দেশে আলোড়ন তোলে। পুলিশ সাদাতকে গ্রেফতার করে। সাংবাদিকরা আলোড়ন তুলে ফেলে কেসটি নিয়ে। সবাই সন্দেহ করছে সাদাত তার স্ত্রীকে হত্যা করেছে। কেসটি তদন্তের দায়িত্ব পড়ে ডিবি অফিসার নাজিম আশরাফের ওপর। এরপর রিমান্ড রুমে সাদাত বলতে শুরু করে নিজের কাহিনী। সাদাত ছিল একজন ফ্রিল্যান্সার। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে স্বাধীনভাবে বিভিন্ন বিদেশি কোম্পানির জন্য সফটওয়্যার বানাতো সে। একটি বাড়ির ছাদে ব্যাচেলর বাসা নিয়ে থাকতো এই সাদাত। তার এক বন্ধু ছিল ফখরুল। ফখরুলের অফিসের এক কলিগ মায়াকে ফখরুল খুব পছন্দ করত। সেই মায়া মেয়েটি বেশ উচ্চাকাঙ্ক্ষী ছিল। তার টার্গেট ছিল দেশের বড় কোম্পানিগুলোর একটিতে সে চাকরি করবে। ইন্টারভিউয়ের জন্য ফখরুল মায়ার জন্য সবগুলো কোম্পানির প্রোফাইল সম্পর্কে একটি ফাইল রেডি করে রেখেছিল। কিন্তু শেষ সময়ে জরুরি কাজে বাইরে যেতে হওয়ায় ফখরুল মায়াকে ফাইলটা দেওয়ার কাজটা সাদাতকে দেয়। মায়া প্রতি শুক্রবারে কফি খেতে যেত একটা জায়গায়। সেখানে সেই ফাইলটা দিতে গিয়ে মায়ায় পড়ে যায় সাদাত। মায়ার সরলতা, সৌন্দর্য, সুন্দর করে কথা বলা সবকিছুরই প্রেমে পড়ে যায় সাদাত। সাদাত মায়াকে পছন্দ করে ফেলেছে বুঝতে পেরে তারই বন্ধু ফখরুল আগেভাগেই মায়াকে প্রপোজ করে বসে। কিন্তু মায়া রিজেক্ট করে দেয় তাকে। ফলে ফখরুল কষ্টে চাকরি ছেড়ে দেয়। শত্রুর কাছে হারা সহ্য করা যায়, কিন্তু বন্ধুর কাছে হেরে যাওয়ার কষ্টই অন্যরকম। সাদাত একদিন ইচ্ছে করে শুক্রবারে মায়ার সঙ্গে দেখা করতে গিয়ে নিজের একটা ডায়েরি রেখে আসে। সেই ডায়েরিতে লেখা ছিল সুন্দর কিছু কথা এবং নিজের ফোন নাম্বার। সাদাত এক সপ্তাহ অপেক্ষা করার পরেও যখন মায়া ফোন করে না, তখন সে নিজ থেকেই শুক্রবারে আবার মায়ার সঙ্গে দেখা করার জন্য সেখানে যায়। তবে সেখান থেকে ফিরে যাওয়ার সময় মায়া তাকে ঠিকই ফোন করে এবং এখান থেকেই তাদের ভালোবাসার গল্প শুরু হয়। মায়া ব্ল্যাক কফি আর গ্রিন অ্যাপল খেতে খুব পছন্দ করত। সাদাত এক বক্স ব্ল্যাক কফি এবং গ্রিন অ্যাপল নিয়ে মায়াকে প্রপোজ করে। তবে সাদাতকে মায়া জানায় তার একটা ডার্টি পাস্ট আছে। কলেজে থাকতে একটি ছেলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে প্রেমে জড়িয়ে যায় সে। ছেলেটির সঙ্গে ঘুরতে যাওয়ার সময় তার বেস্ট ফ্রেন্ড সুমাইয়াকেও সাথে নিয়ে যেত সে। কিন্তু কয়েক বছর পরে সে আবিষ্কার করে যে প্রেমিককে ভালোবেসে সে নিজেকে বিলিয়ে দিয়েছিল, সেই প্রেমিকই তার বান্ধবী সুমাইয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে। এই ঘটনায় মায়া ভীষণ কষ্ট পেয়ে ওই সম্পর্কটিকে শেষ করে। তবে সাদাতের কাছে এসব অতীতের কোনো গুরুত্ব ছিল না। কয়েক মাস প্রেম করার পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়ে যায়। চিলেকোঠার সেই ছোট্ট বাড়িটিতে চলতে থাকে তাদের সুন্দর সংসার। মায়াও চাকরি করছিল, সেই সাথে ফ্রিল্যান্সিং করে সাদাতও বেশ ভালোই উপার্জন করছিল। প্রতি শুক্রবারে তারা সেলিব্রেট করত নিজেদের মতো করে। মাঝে মাঝে নিজেদের আত্মীয় স্বজন আর শুভাকাঙ্ক্ষীদেরও দাওয়াত করে খাওয়াতো। বিয়ের কয়েক মাস পর মায়ার স্বপ্ন সত্যি হয়। এতদিন ধরে চেষ্টা করতে থাকা দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর একটি, যার নাম ছিল ড্রিম এরা কোম্পানি, সেখানে HR অফিসার হিসেবে চাকরি পেয়ে যায় মায়া। সেদিন মায়া এবং সাদাতের খুশি ছিল দেখার মতো। তবে সত্যি বলতে সেদিন থেকেই মায়া পরিবর্তিত হওয়া শুরু করে। এখন সে বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, বড় বড় লোকের সঙ্গে তার ওঠা বসা হবে। তাই স্ট্যাটাস মেনটেন করার জন্য এই ছোট্ট বাসাটাকে ছেড়ে তারা ওঠার সিদ্ধান্ত নেয় 1800 স্কোয়ার ফিটের একটা অভিজাত ফ্ল্যাটে। এছাড়াও সাদাত যে অফিসে যায় না এবং ঘরে বসেই কাজ করে, এ ব্যাপারটা নিয়েও মায়া মাঝে মাঝে তাকে কথা শোনাতে থাকে। তবে সাদাত এসব কিছুই গায়ে না মেখে মায়াকে পেয়েই অনেক খুশি ছিল। তাদের স্ট্যাটাস ধীরে ধীরে আপগ্রেডেড হয়। ঘরের সস্তা ফার্নিচারগুলো বদলে যেতে থাকে দামি ফার্নিচারে। রান্নাঘরের সয়াবিন তেল বদলে যায় অলিভ অয়েলে, সেই সঙ্গে বদলে যেতে থাকে মায়া। এতটুকু বলার পর ডিবি অফিসার নাজিম আশরাফের কাছে পুলিশের IGPর ফোন আসে। উপর মহল থেকে চাপ এসেছে কেসটা দ্রুত সলভ করার জন্য। বিশেষ করে মায়া যেখানে চাকরি করত, অর্থাৎ গোল্ডেন এরা গ্রুপের MD আবরার সোবহান চৌধুরী মন্ত্রীকে দিয়ে খুব প্রেশার দিচ্ছেন দ্রুত সাদাতকে দায়ী করে চার্জশিট জমা দেবার জন্য। তবে নাজিম আশরাফ আগে সাদাতের কাছে পুরো গল্পটা শুনতে চান। এরই মধ্যে খবরে দেখা যায় সাদাতকে অলরেডি মিডিয়া ট্রায়ালে অপরাধী বানিয়ে নিউজ চ্যানেলগুলো ভাইরাল করে ফেলেছে। যদিও মায়ার মা কিংবা ভাই কেউই বিশ্বাস করতে পারছিল না তাদের আদরের জামাই এই কাজ করতে পারে। পুলিশও সাংবাদিকদেরকে কিছু জানায়নি। তারপরও এভাবে নিউজ চ্যানেলগুলোতে সাদাতকে অপরাধী বানিয়ে নিউজ করাকে নাজিম আশরাফ ভালো চোখে দেখে না। একটু আগে IGP স্যারের থেকে ফোন পেয়েছেন, এখন আবার নিউজ ম্যানিপুলেশন। তার মনে হতে থাকে
কয়েকটি নিউজ মিডিয়াকে ব্যবহার করে হয়তো ঘটনাটিকে অন্য খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো পরদিন তিনি আবার রিমান্ডে ফিরে যান। সাদাত জানায়, মায়া ওই অফিসে জয়েন করতে গিয়েই দেখতে পায় সেই ড্রিম এরা গ্রুপে 2জন HR অফিসার জয়েন করেছে। একজন মায়া, অন্যজন আর কেউ নয়, সেই সুমাইয়া, যে একসময় ছিল মায়ার বান্ধবী, পরে মায়ার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিয়েছিল। সুমাইয়াকে দেখে ভীষণ চমকে যায় মায়া। পরে তাদের ডিপার্টমেন্টের হেড জুনায়েদের কাছ থেকে মায়া জানতে পারে, মায়া এই চাকরিতে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় নিয়োগ পেলেও সুমাইয়া পেয়েছে MD আবরার সাহেবের সুপারিশে। এ কারণে অফিসের কেউ তাকে তেমন কাজ দিত না। বাসায় এসে বিষয়টি সাদাতের সঙ্গে শেয়ার করে মায়া। তবে সাদাত তাকে অতীত ভুলে বিষয়টি মানিয়ে নিতে বলে। কিন্তু মায়া বিজয়ী হতে চাইতো। আগেরবার এই সুমাইয়ার কাছে সে হেরে গিয়েছিল, হারিয়ে ফেলেছিল নিজের বয়ফ্রেন্ডকে। এবার সে কাজের মাধ্যমে সুমাইয়াকে হারাতে চায়। কিন্তু কর্পোরেট জগৎটা ছিল তার ভাবনার চেয়েও বেশ নোংরা। দেখা যেত প্রায়ই MD সাহেব সুমাইয়াকে ফোন করে নিজের রুমে ডাকতেন, আর দামি দামি পারফিউম স্প্রে করে সুমাইয়া বসের রুমে গিয়ে ঢলাঢুলি করত। দিনের বেশিরভাগ সময় সুমাইয়া থাকতো বসের রুমে, আর সারাদিন দুজনের কাজ একা করতে গিয়ে হাঁপিয়ে উঠত মায়া। এর মাঝে এক শুক্রবার সুমাইয়াকে নিয়ে রিসোর্টে যায় MD আবরার সোবহান চৌধুরী। সেই দিনটা সুমাইয়া নিজের বসকে ব্যবহার করে উপরে ওঠার সিঁড়ি হিসাবে, যদিও সুমাইয়া নিজেও ছিল বিবাহিত। এর ফলাফল, কিছুদিনের মধ্যেই সুমাইয়াকে তার বস বানিয়ে দেয় HR ডিপার্টমেন্টের হেড। আর সারাদিন গাধার খাটুনি করা মায়া পায় না তার পরিশ্রমের পুরস্কার। এরপর থেকে সুমাইয়া মায়ার উপর অত্যাচার চালাতে থাকে বস হিসাবে। মায়া কষ্টে বাসায় এসে উন্মাদের মতো আচরণ করতে থাকে। তারপর থেকে মায়ার মধ্যে যে তার নেশা পেয়ে বসে। সাদাতের সংসারের প্রতি তার আর কোনো টানই কাজ করত না। তার ভেতরে চেপে বসে কিভাবে সুমাইয়াকে সরিয়ে নিজে সেই জায়গা দখল করবে সেই জেদ। অতপর নিজেকে পুরোপুরি পাল্টে ফেলে সে। চশমা সরিয়ে লেন্স আর গায়ে পরে নেয় স্লিভলেস ব্লাউজ। চুল কেটে শর্ট করে ফেলে মায়া, যে চুল ছিল সাদাতের খুবই পছন্দের। অফিসে হট লুকে যাওয়া শুরু করলে MD সাহেবের নজরে পড়ে যায় মায়া। আবরার সোবহান নতুন শিকার পেয়ে মজে যায়। সুমাইয়ার চোখের সামনে দিয়েই একসময় রুমে ডাক পড়া শুরু করে মায়ার। অতপর মায়া বসের ঘনিষ্ঠ হওয়া শুরু করে, আর মায়ার সব কাজ করত নতুন জয়েন করা একটি ছেলে। এক পর্যায়ে MD আবরার সোবহান চৌধুরী তাকে আউটিংয়ের প্রস্তাব দেয়। শুরুতে মায়ার ভেতরে গিল্ট ফিলিং আসলেও পরে যখন সুমাইয়াকে হারানোর কথা মাথায় আসে, তখন মায়ার রাজি হয়ে যায়। অতপর সুমাইয়ার মতো মায়াও MDকে উপরে ওঠার সিঁড়ি হিসাবে ব্যবহার করতে প্রস্তুত হয়ে যায়। তাদের প্ল্যান ছিল শুক্রবারে গাজীপুরে একটা রিসোর্টে যাবার, কিন্তু কর্পোরেট জগতের ফাঁদে পড়ে মায়া ভুলে যায় তার পরদিনই ছিল তার প্রথম বিবাহবার্ষিকী। সাদাত সেদিন রাতে বাসায় একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল। রাত পর্যন্ত কেক নিয়ে অপেক্ষা করে সব অতিথিরা খেয়ে দিয়ে চলে যায়, আর সে সময়ে বিছানায় বসের কাছে নিজের সতীত্ব সঁপে দিচ্ছিল মায়া। গভীর রাতে স্বামীর ফোন পেয়ে সম্বিত ফেরে তার। রাত 3টায় যখন সে বাড়ি ফেরে, তখন সাদাতের মনের সব কষ্ট যেন আছড়ে পড়ছিল নিরীহ কেকটার উপর। এরপর থেকে অফিসে সুমাইয়ার আর কোনো গুরুত্বই থাকে না। MD আবরার মায়াকে নিয়েই মেতে থাকতো, আর প্রতি শুক্রবার প্রজেক্টে ভিজিট করার কথা বলে বসের সাথে অভিসারে যেত মায়া। কথায় বলে, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। সাদাতের ফখরুল নামের যে বন্ধুটি একবার মায়াকে প্রপোজ করে রিজেক্টেড হয়েছিল, সে নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে একদিন একটা রিসোর্টে বসের সঙ্গে দেখে ফেলে মায়াকে। মায়া ফখরুলকে দেখেই বুঝতে পারে তার সব কথাই এখন সাদাত জেনে যাবে, তাই এরপর আর সে বাসায় ফেরে না। আবরার সাহেবের দেয়া একটা ফ্ল্যাটে থাকা শুরু করে। ফখরুলের কাছ থেকে সব শুনে মুষড়ে পড়ে সাদাত। সে বিশ্বাস করতে পারছিল না তার আদরের মায়া পাখি এভাবে নষ্ট হয়ে গেছে। সাদাত মায়াকে ফেরানোর জন্য তার অফিসে চলে আসে। সে জানায় মায়ার সব ভুল সে মাফ করে দেবে যদি মায়া এখনও ফিরে আসে। কিন্তু উপরে ওঠার নেশায় মায়া তখন মত্ত হয়েছিল, তাই সাদাতকে ফিরিয়ে দিয়ে বেছে নেয় নিজের রঙিন কর্পোরেট জীবনকেই। পরদিন মায়ার বস সুমাইয়াকে বদলি করে দেয় খুলনায়, আর ডিপার্টমেন্টের হেড বানিয়ে দেয় মায়াকে। এ যেন আগের ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। মায়া এই প্রথম সুমাইয়াকে হারাতে পারার পৈশাচিক আনন্দ পেতে থাকে, কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হয় না। সুমাইয়া কর্পোরেট জগতের নোংরামির সাথে বেশ আগে থেকেই পরিচিত ছিল। বসের সাথে শোয়ার আগে সে ভালো করেই জানতো নতুন কোনো পাখি আসলে তার বস তাকে ছেড়ে ওই মেয়েকেই লুফে নেবে। তাই নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের অন্তরঙ্গ ভিডিও গোপনে
ফোনে ধারণ করে রেখেছিল সুমাইয়া। সুমাইয়া এমডি সাহেবের কাছে ফোন করে বলে তাকে ডিপার্টমেন্টের হেড বানাতে হবে এবং মায়াকে অফিস থেকে বের করে দিতে হবে, অন্যথায় এই ভিডিও সুমাইয়া ভাইরাল করে দেবে। অগত্যা নিরুপায় হয়ে আবরার সাহেব সেটাই করে। মায়ার হাতে যখন টার্মিনেশন লেটার দেওয়া হয় তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই চাকরির জন্য সে নিজের সংসার, এথিক্স, সতীত্ব সব স্যাক্রিফাইস করেছে, আর এখন তাকেই বের করে দেওয়া হচ্ছে। রাগে এক পর্যায়ে সবার সামনে সে আবরার সাহেবের ওপর আক্রমণ করে বসে। তখন তাকে অফিস থেকে বের করে দেন তিনি। এলোমেলোভাবে মায়া যখন বের হচ্ছিল তখন সবার চোখে ছিল এক বিদ্রূপের দৃষ্টি। কর্পোরেট জগতে জয়ী হওয়ার নেশায় পড়ে সব হারিয়ে সাদাতের কাছে ফিরে আসে মায়া। রুমের দরজা লাগিয়ে তীব্র স্বরে কান্নাকাটি করতে থাকে সে। সাদাত কয়েকবার বাইরে থেকে ডেকেও সাড়া পায় না। অন্যদিকে বারবার সে তার বসকে ফোন করছিল, কিন্তু তার বস ফোন রিসিভ করছিল না। একসময় রাগে সে নিজের ফোন ছুঁড়ে ফেলে বাইরে। সাদাত ফোনটা হাতে নিয়ে দেখে মায়া তার বসকে মেসেজে আত্মহত্যার থ্রেট দিয়েছে, আর তার বস তাকে মেসেজ দিয়েছে গো টু হেল। গভীর রাতে মায়া হঠাৎ রুম থেকে বের হয়ে যায়। ঝটপট কিচেন থেকে কফি বানিয়ে আবারও রুমে চলে যায়। কিছুক্ষণ পর সাদাত যখন রুমে ঢোকে তখন আবিষ্কার করে মায়া মরে পড়ে আছে মেঝেতে, আর তার মুখ দিয়ে বের হচ্ছে ফেনা। সাদাত দ্রুত 999-এ ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়। সাদাতের রিমান্ডের মাঝেই ফরেন্সিক আর পোস্টমর্টেম রিপোর্ট চলে আসে। মোবাইলে মায়ার বসের পাঠানো মেসেজের সত্যতা পাওয়া যায়। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় সেই রাতে মায়া কফির সাথে অনেকগুলো আপেলের বিচি বা অ্যাপল সিড গুঁড়া করে মিশিয়ে খেয়েছিল। আপেলের অনেকগুলো বিচি একসাথে খেলে পেটে তীব্র বিষক্রিয়ার সৃষ্টি হয়। সেই বিষক্রিয়াতেই মারা গেছে মায়া। সেই রাতে মায়া তার ল্যাপটপে এসব বিষক্রিয়ার বিষয় নিয়ে সার্চ করেছিল। ল্যাপটপের সার্চ হিস্ট্রি দেখে পুলিশ বুঝতে পারে মায়ার নিজেরই আত্মহত্যা করার আগ্রহ ছিল সেদিন। মায়ার ল্যাপটপ, কফির কাপ, রান্নাঘরে পড়ে থাকা আপেল কাটার ছুরি সবকিছুতেই কেবল মায়ারই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তাই সাদাতকে পুলিশ ছেড়ে দেয়। আর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পুলিশ গ্রেফতার করে সুমাইয়া আর এমডি আবরারকে। পুলিশ জানতে পারে এই আবরার সাহেবই মিডিয়াকে লেলিয়ে দিয়েছিল সাদাতকে ফাঁসিয়ে নিউজ করার জন্য, যাতে তার ওপরে কোনো ডার্ক ইমেজ না পড়ে। সবকিছু ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। আমরা একদিন সাদাতকে দেখতে পাই মায়ার কবরের কাছে বসে আছে। মায়ার কবরের এপিটাফে স্বামীর নাম লেখা ছিল, সেখানে নিজের নামটা কেটে দেয় সাদাত। এখানেই প্রকৃত সত্যটা আমাদের সামনে উন্মুক্ত করা হয়। আসলে সাদাতই সেদিন মায়াকে হত্যা করেছিল। একটা সময় পর্যন্ত সাদাত ডিনায়াল ফেজে ছিল। প্রথমে সে মেনে নিতে পারছিল না তার স্ত্রী মায়া, তার প্রিয় মায়া পাখি, তার সঙ্গে চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে। পরবর্তীতে সে মায়াকে ফেরানোর জন্য চেষ্টা করেছে এবং তার সব ভুল মাফ করে দেওয়ার কথাও বলেছে। কিন্তু এরপরও মায়া তার আহ্বানে সাড়া দেয়নি এবং পাপাচারেই লিপ্ত থেকেছে। কিন্তু যখন সেই কর্পোরেট দুনিয়ার পর্দা সরে গিয়ে আসল নোংরা রূপটা সামনে চলে আসে, তখন আর মায়ার চাকরিও থাকে না এবং সে আবার ফিরে আসে সাদাতের কাছে। তবে সাদাত তখনও কনফিউজড ছিল, সে মায়াকে মেনে নেবে নাকি নেবে না সেটা সে তখনও বুঝতে পারছিল না। কিন্তু একটা ব্যাপার, একটা ঘটনা, একটা চিহ্ন তার সমস্ত কনফিউশন দূর করে দেয়। মায়া যখন তাকে জড়িয়ে ধরে মাফ চাচ্ছিল তখন সে মায়ার পিঠে দেখতে পায় একটা লাফ বাইটের চিহ্ন, নিজের প্রিয়তমা স্ত্রীর গায়ে অন্য পুরুষের কামড়ের দাগ। এটা সম্ভবত যে কোনো পুরুষের জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন একটা দৃশ্য। আর এটা দেখার পরই সাদাত বুঝে যায় তাকে কি করতে হবে। মায়াকে হত্যা করার পরিকল্পনা করে সে। আগেই বলেছিলাম মায়া ব্ল্যাক কফি খেতে খুব পছন্দ করত, আর গ্রিন অ্যাপেল পছন্দ করত বলে ফ্রিজ ভর্তি করে আপেল কিনে রাখা হতো। সেদিন সাদাত একটা গ্লাভস পরে অনেকগুলো আপেল একসঙ্গে কাটে এবং আপেলের সিডগুলো সংগ্রহ করে। তারপর সেগুলো ব্লেন্ড করে মিশিয়ে দেয় মায়ার ব্ল্যাক কফির ভেতরে। তারপর শেষবারের মতো কফি খেতে দেয় মায়াকে। মায়া ভেবেছিল সাদাত বুঝি তাকে মাফ করে দিয়েছে, তাই সাদাতের দেওয়া কফিটুকু সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে সে। আর ব্ল্যাক কফি খেতে তিতা হওয়ায় বিষের তিক্ততাও তার আলাদাভাবে নজরে পড়েনি। কিছুক্ষণের মধ্যেই তার পেটের ভেতরে বিষক্রিয়া সৃষ্টি হয় এবং সে বুঝতে পারে সাদাত তাকে বিষ খাইয়েছে। সাদাতের চোখের সামনেই তরপাতে তরপাতে মৃত্যুবরণ করে মায়া। মায়ার মোবাইল থেকে সাদাতই তার বসকে মেসেজ পাঠিয়েছিল আত্মহত্যা করার থ্রেড দিয়ে। মায়ার বস মেসেজের রিপ্লাই যেটা দেয়, অর্থাৎ গো টু হেল লেখে, যেটা সাদাতকে তার প্ল্যান এক্সিকিউশনে সাহায্য করেছিল। মায়ার ল্যাপটপে সাদাত সেই রাতে কিছুক্ষণ আপেলের বিচিতে থাকা সায়ানাইড বিষ নিয়ে গুগলে সার্চ করেছিল। আর আপেল কাটার ব্যবহৃত ছুরি বা কফি বানানোর জন্য ব্যবহার করা মগ সব কিছুতেই মায়ার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় সে।
ফলে সবকিছু মিলে একটা পারফেক্ট ক্রাইম মঞ্চস্থ করেছিল সাদাত। আসলে সে সেদিন কর্পোরেট মায়াকে হত্যা করে তার মনের ভেতরে বাঁচিয়ে নিয়েছিল তার প্রিয়তমা মায়া পাখিকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এক্সপ্লেনেশন শুনছিলাম এই ঈদে ইউটিউবে মুক্তি পাওয়া মায়া পাখি নামের নাটকের গল্প। আসলে এই গল্পের মধ্য দিয়ে আমাদের সমাজের একটা ভয়ঙ্কর বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু মাঝে মাঝে আমরা উচ্চাকাঙ্ক্ষী হতে গিয়ে হারিয়ে ফেলি নিজের মনুষ্যত্বকে। ভালোবাসাকে মূল্য না দিয়ে সবকিছুকে তুলনা করতে থাকি অর্থ আর ক্ষমতার মাধ্যমে। আমাদের সমাজে মায়ার মতো কিংবা সুমাইয়ার মতো অনেক মেয়ে আছে যারা নিজেদের বসকে ব্যবহার করে, নিজেদের শরীরকে ব্যবহার করে উপরে উঠতে চায়। আবার অনেক বস আছে যাদের কাছে কর্মঠ এমপ্লয়ির চেয়ে আবেদনময়ী এমপ্লয়িরা বেশি ফেভার পেয়ে থাকে। তারা পরিশ্রমী লোকদের থেকে সেসব এমপ্লয়িদেরকেই পছন্দ করেন যাদের সঙ্গে গিভ অ্যান্ড টেক সম্পর্কে যাওয়া যায়। এরা উভয়ই এই কালচারের জন্য সমানভাবে দোষী। কিন্তু মানুষের এটা মনে রাখা উচিত, আজকে যে বস কাউকে শারীরিকভাবে ব্যবহার করে তাকে উপরে উঠিয়ে দিবে, তারা কালকে নতুন শরীর পেয়ে ভুলে যাবে পুরনো জনকে। যে সাফল্য পেছনের দরজা দিয়ে মানুষ অর্জন করে, সেই সাফল্যের কোনো মূল্য নেই। প্রিয় দর্শক, নশ্বর এই পৃথিবীতে উচ্চাকাঙ্ক্ষা কোনো অপরাধ নয়। ডানা মেলে আকাশে ওড়ার স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু সেই ডানায় যদি লেগে থাকে অন্ধ মোহ আর লালসার কালির দাগ, তবে সেই উড়াল একসময় নিশ্চিত পতনের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের গল্পের মায়া পাখি হয়তো আকাশের খোঁজে নিজের চেনা নীর হারিয়েছিল, কিন্তু কর্পোরেট জগতের যে কৃত্রিম আলোয় সে ডানা ঝাপটাতে চেয়েছিল, তা আসলে আলো ছিল না, ছিল এক বিধ্বংসী দাবানল। টাকা, ক্ষমতা আর স্ট্যাটাসের মরীচিকার পেছনে ছুটতে গিয়ে মায়ারা ভুলে যায় পেছনের দরজা দিয়ে যে সাফল্য আসে তা যেমন ক্ষণস্থায়ী তেমনি অসম্মানজনক। অন্যদিকে সাদাত হয়তো আইনকে ফাঁকি দিয়ে এক নিখুঁত অপরাধের মঞ্চ সাজিয়েছিল, কিন্তু মায়ার কবরের ফলক থেকে নিজের নাম মুছে ফেলার বেদনাময় মুহূর্তটি প্রমাণ করে এই খেলায় আসলে কেউই জেতেনি। সমাজ হারিয়েছে নৈতিকতা, মায়া হারিয়েছে তার জীবন, আর সাদাত চিরতরে হারিয়েছে ভালোবাসার উপর তার বিশ্বাস। প্রিয় দর্শক, এই ধরনের কর্পোরেট পরকীয়া এবং নৈতিক স্খলনের জন্য আপনার কাদেরকে বেশি দোষী মনে হয়? সেই ক্ষমতাধর বসদের যারা পদের অপব্যবহার করে যোগ্যতাকে পায়ে দোলে নিজের অধীনস্থদের শারীরিক সান্নিধ্যের বিনিময়ে প্রমোশন আর সুযোগ সুবিধা বিলিয়ে বেড়ান, নাকি সেই সব উচ্চাকাঙ্ক্ষী নারী বা পুরুষদের যারা মেধা আর পরিশ্রমের সংক্ষিপ্ত পথ খুঁজতে গিয়ে উপরে ওঠার সিঁড়ি হিসাবে নিজেদের সতীত্ব, নৈতিকতা এবং সংসারকে বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানান। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন এবং এই সামাজিক বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর এমন সব মনস্তাত্ত্বিক ও রোমাঞ্চকর গল্পের বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গল্পের ব্যবচ্ছেদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মরীচিকার পেছনে না ছুটে সততার আলোয় বাঁচার চেষ্টা করুন। সবাই অনেক ভালো থাকবেন, এই কামনায় বিদায়।